হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইকো টক উইথ ইরার প্রথম এপিসোডে। আমাদের এই পডকাস্টের উদ্দেশ্য হলো বাংলাদেশের যে সকল মানুষ কাজ করছেন বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য নিয়ে দীর্ঘদিন ধরে এবং যাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রকৃতির বিভিন্ন উপাদানকে সংরক্ষণ করার বার্তাগুলি পাচ্ছি এবং প্রকৃতিকে ভালোবাসার যে অনুপ্রেরণা সেগুলি পাচ্ছি। এই এপিসোডে আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ এবং যাকে আমরা কখনো দেখছি তিব্বতে, কখনো দেখছি সোয়াচ অফ নো গ্রাউন্ডে, আবার কখনো দেখছি অ্যান্টার্কটিকাতে, যার মাধ্যমে আমরা বাংলাদেশের পাখিকে ভিন্ন আঙ্গিকে চেনা এবং জানার বিষয়টি উন্মুক্ত করতে সক্ষম হয়েছি। আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে আছেন একজন পর্বতারোহী, একজন লেখক, একজন গবেষক এবং একজন পাখি প্রেমী মানুষ। সঙ্গে আছেন তারেক অনু। স্বাগত আপনাকে আমাদের পডকাস্টে। ধন্যবাদ। আমরা আজকে আপনাকে দিয়ে আমাদের পডকাস্ট শুরু করছি, ইকো টক উইথ ইরা। এবং এই পডকাস্টের মাধ্যমে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের অনেক মানুষের সঙ্গে আমাদের কথা হবে যারা বাংলাদেশের পরিবেশ নিয়ে কাজ করছেন। আপনিও তেমনই একজন মানুষ। আপনাকে আমি শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটি হলো, এই যে পরিবেশ নিয়ে কাজ করা কিংবা প্রকৃতিকে কাছে থেকে দেখার আকুলতা সৃষ্টি, এটা শুরুটা কিভাবে? দেখুন, আমার শুরুটা যেমন আপনার মতোই, আমি বড় হয়েছি রাজশাহীতে। হুম হুম। তো যারা আমরা একটু ছোট শহরে থাকি বা মফস্বল শহরে থাকি, আর কিছু না হলে যখন আপনি স্কুল যাচ্ছেন, হ্যাঁ। সেটা বাইসাইকেলে হোক, রিক্সায় হোক, পায়ে হেঁটে হোক, যাতায়াতের পথে কোনো একটা ফাঁকা মাঠ থাকে, কোনো একটা মজা পুকুর থাকে, যেখানে হয়তো দুটো বক থাকে, একটা মাছরাঙা থাকে। তো আমাদের জন্য জিনিসটা একটু সহজ ছিল যে প্রকৃতি বা নিসর্গের ছোঁয়া কিন্তু আমরা আমাদের শহরেই পেতাম। হুম। আর আমাদের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট ছিল, আমার শহরের সাথেই পদ্মা নদী। তো পদ্মা নদীতে তো আর নামতে পারতাম না, তখন আমরা তো খুব ছোট, তখন হুম। সাঁতারও শিখিনি। কিন্তু নদীতে গেলে তখন নদী যেহেতু অতটা দূষিত হয়নি, এখনও আমরা দেখতে পাই পদ্মাতে, আমরা শুশুক দেখতাম। তো ছোট্ট বাচ্চার কাছে, একটা ছোট শিশুর কাছে শুশুক কিন্তু অসম্ভব রহস্যময় একটা প্রাণী, যেটা একদম। আমরা জানি ওটা মাছ নয়, কিন্তু নদীতে থাকছে এবং তার পুরো চেহারা আমরা কোনো সময় দেখছি না। হুম হুম। তাই এই যে নিসর্গের প্রতি একটা আকুলতা তৈরি হলো। এবং সত্যি বলতে আমি আমার যে বন্ধুদের চিনি বাংলাদেশে যারা বর্তমানে নিসর্গ রক্ষায়, কেউ একদম পেশাগতভাবে কাজ করছেন, কেউ প্যাশন থেকে, সবাই প্যাশনেট, হুম হুম। মানে আমি বলছি কেউ ভলান্টারি কাজ করছেন, তাদের প্রত্যেকেরই আমি বলতে পারি অধিকাংশেরই শুরু কিন্তু ছোটবেলায় কোনো না কোনো বইয়ের মাধ্যমে। ঠিক। তো আমার খুব বড় প্লাস পয়েন্ট ছিল, আমার মা যেহেতু লাইব্রেরিয়ান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তো আমার ছোটবেলাটা অনেকটা লাইব্রেরিতে কেটেছে। হুম তো ছোটবেলায় এই ধরনের বই, বাংলা বই আমরা পেতাম, যে অদ্ভুত সব দূরের দেশের ফুল, গাছ এবং বিশেষ করে প্রাণীদের নিয়ে হুম বই। হুম। তো দুই একটা বই আমার এখনো মনে আছে, যে চিড়িয়াখানায় কি কি প্রাণী পাওয়া যায়, ওই প্রাণীগুলো। কিন্তু হুম। পরে আমরা ভাবলাম, না, এই প্রাণীগুলো তো চিড়িয়াখানার না, চিড়িয়াখানায় তো আমরা খাঁচায় বন্দি করে রাখছি, তাহলে ওই প্রাণীগুলো ওই দেশে, সিংহ আফ্রিকাতে কিভাবে থাকে। হুম হুম। এইভাবেই আমি বলবো যে আগ্রহটা শুরু হলো। নেচারকে জানার যে আগ্রহ, এবং তার প্রতি সত্যি কথা, আপনি যত জানবেন হুম হুম। ভালোবাসা তো বাড়তেই থাকবে, বিস্ময় বাড়তেই থাকবে। সত্যি। তো এটাই। এভাবেই শুরুটা হলো। এবং শুরু হবার পরে আমরা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন প্রকৃতির বিষয় নিয়ে কাজ করতে দেখেছি। আপনি একেক সময় একেক জায়গাতে ঘুরেছেন, দেখেছেন। প্রকৃতিকে খুব কাছে থেকে আপনি দেখেছেন এবং প্রকৃতির খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান পাখি। সেটা নিয়ে আপনার বিস্তর জানাশোনা, পড়াশোনা, লেখালেখি সবকিছুই আছে। এত কিছু থাকতে পাখি নিয়ে কাজ করার আগ্রহটা কেন? মজার ব্যাপার কি জানেন, পৃথিবীর অধিকাংশ মানুষই পাখি ভালোবাসে। হুম এখন যদি আমি আপনাকে বলি যে আপনি আমাকে 10টা পাখির নাম বলেন, হুম আপনি কিন্তু আপনার প্রিয় 10টা পাখির নাম বলে ফেলবেন। হুম হুম। এমনও বলবেন সেই পাখিটা হয়তো আপনি কোনোদিন দেখেননি, যেমন লক্ষ্মী প্যাঁচা, হ্যাঁ। হয়তো আপনি দেখেননি, কিন্তু প্যাঁচা আপনার ভালো লাগে, আমি কিন্তু জানি। কিন্তু আপনাকে যদি আমি বলি যে আপনি আমাকে 5 ধরনের ব্যাঙের নাম বলেন বা সরীসৃপের নাম হুম বলেন, হুম। এটা কিন্তু পাড়া অধিকাংশ মানুষই পারবে না। তো পাখির প্রতি মানুষের এই ভালোবাসাটা কেন, এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। তো আমাদের অন্যতম ধারণা, মানে অন্যতম প্রধান কারণ হচ্ছে, পৃথিবীর প্রতিটা মানুষই মনে মনে উড়তে চায়, যে আমি যদি উঠতে পারতাম। হুম হুম। যদিও পৃথিবীর সব পাখি উঠতে পারে না, কিন্তু এই যে যদি উঠতে পারতাম। দ্বিতীয়, পাখির পালক, আমাদের পরিচিত অধিকাংশ পাখি অসম্ভব রং ঝলমলে, হুম হুম। খুব বেশি সুন্দর, এটাও একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে পাখির ডাক। এই যে আমাদের জাতীয় পাখি দোয়েল, হুম হুম। দোয়েলের সুর যে একবার শুনবে, যে ভোরের দোয়েল পাখি কিভাবে ডাকছে, হুম। হি উইল শি উইল ইনস্ট্যান্টলি ফল ইন লাভ দোয়েলের সাথে। এরও পরে আসবে নাচানাচি, কারণ নাচানাচি আপনি পাখির বেশি দেখতে পাবেন না। হুম হুম। কিন্তু আপনি যখন প্রকৃতিতে যাবেন, তার নাচ দেখবেন,
ব্রিডিং প্লুমেজ দেখবেন, এবং আর যদি না যান তথ্যচিত্র, আপনি যদি তথ্যচিত্রে একবার বার্ড অফ প্যারাডাইসের নাচ দেখেন, হুম, হুম। আপনি বলবেন আরে মানুষের চেয়ে তো পাখির জীবনে ভালো। তাই সত্যি কথা, পাখির প্রতি পৃথিবীর এখন প্রায় 800 কোটি মানুষ, অধিকাংশ মানুষেরই পাখির প্রতি একটা ভালো লাগা বা আগ্রহ আছে, এবং কেন সেটা আমরা জানিও না। হুম, হুম। কিন্তু আমার ধারণা এই সবগুলো কারণ মিলিয়ে আমারও তাই। হ্যাঁ, হ্যাঁ, এবং এ কারণেই হয়তো আমরা গানই শুনে থাকি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে, উড়ে বেড়াই সারাক্ষণ। এই একদম। উড়তে, উড়তে তো আপনিও আসলে অনেক জায়গা বেরিয়েছেন। এই পুরো পৃথিবীর অনেকগুলো শহর, অনেকগুলো জায়গা আপনি দেখেছেন এবং আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। আমরা এই বাংলাদেশের প্রকৃতি যখন দেখি তখন ষড়ঋতুর একটি দেশ। কি অপার জি, বিস্ময় নিয়ে আমরা দেখি। খুব। বিশ্বের অনেক দেশ আছে, অনেক জায়গা আছে যেখানে ষড়ঋতু নেই। যেখানে হয়তো সারা বছর একই ঋতু কিংবা ২ টি কিংবা ৩ টি ঋতু। এই যে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের আপনি পরিবেশের প্রকৃতির মূল পার্থক্যের জায়গাগুলি কি পর্যবেক্ষণ করেছেন? আসলে বাংলাদেশ বলতে আমি, মানে বর্ডার তো মানুষের তৈরি একটা হুম, জিনিস, হুম, ওইটা বাদ দিয়ে যদি আমি আমাদের অঞ্চলটাকে বলি, যে হিমালয়ের পাদদেশে আমাদের দেশটা পলি জমে তৈরি হয়েছে, হুম, এবং এখানে পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রভাবশালী কয়েকটা নদী আমাদের এখানে আসছে, পদ্মা, ব্রহ্মপুত্র। বাংলাদেশ আমাকে যেটা করে, সত্যি বলতে যদি সারা পৃথিবী ভ্রমণের পরও আপনি বলেন, বাংলাদেশ আমাকে অসম্ভব চমৎকৃত করে। মূল কারণটা হচ্ছে ডাইভার্সিটি। হুম, হুম, বাংলাদেশ কিন্তু খুব ছোট একটা দেশ। একদম। মানে যেহেতু আপনি দেশ বললেন, আমি আশেপাশে যেমন আমাদের পাশেই আছে মায়ানমার। হুম, মায়ানমার বাংলাদেশের প্রায় ৬ গুণ বড়। হুম, হুম, ভারতের কথা বাদই দিলাম। উপরে চীন। হুম, মানে নেপালও বাংলাদেশের চেয়ে সামান্য বড়। মানে আয়তনের দিক থেকে বাংলাদেশ খুবই ছোট। খুবই ছোট। আচ্ছা, ২য় সমস্যা বা সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশ জনসংখ্যা অসম্ভব বেশি। হুম, অসম্ভব বেশি। কত কোটি আমরা মনে হয় কেউই এখন জানি না। কিন্তু আমার যেটা দারুণ লাগে, যেহেতু পাখির কাজে ভলান্টারি করার জন্য হুম, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের সবসময় ঘোরাফেরা হুম, করা হচ্ছে। এই কেবল সুন্দরবন থেকে রাজশাহী, নওগাঁ হয়ে আপনার এখানে আসলাম। তো যে জিনিসটা মানে আমাকে প্রতিবারই বিস্মিত করে, যে এতটুকু একটা দেশ, এবং যেটার 80% আমরা বলছি ধান ক্ষেত, হুম, হুম, এবং সেখানে এত কোটি, কোটি মানুষ গিজগিজ করছে। তার মধ্যেও এত বৈচিত্র্য কিভাবে টিকে আছে? দেখুন, বাংলাদেশ এত ছোট একটা দেশ, হুম, প্লেন একটা দেশ, হুম, হুম, অথচ হাওর আর দক্ষিণের উপকূল সম্পূর্ণ আলাদা। হুম, আমাদের রাজশাহীতে পদ্মার চরে যেটা আছে, বা তিস্তার চরে যে ঘাসবন আছে, আর আমাদের সিলেটের দিকে যে অন্যান্য ওয়াটার বডিগুলো আছে, এবং পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় আছে, হুম, সম্পূর্ণই আলাদা। একদম। তো বাংলাদেশ আমার মাঝে, মাঝে মানে বলতে ইচ্ছা করে যে, স্মল ওয়ার্ল্ড ইন আ নাটশেল, যে এবং এত মানুষের পরেও, হুম, যেমন আমি দীর্ঘদিন ফিনল্যান্ডে ছিলাম। হুম, ফিনল্যান্ড বাংলাদেশের ৩ গুণ বড়। হুম, ঠিক আছে। জনসংখ্যা তো ৫ মিলিয়ন, 5.5 মিলিয়ন। তার মানে পুরো দেশটাই প্রায় ফাঁকা। অথচ ফাঁকা। আমাদের তো ফাঁকা জায়গাই নেই। হুম, হুম, তারপরও এত ধরনের প্রাকৃতিক বৈচিত্র্য টিকে আছে। হুম, এটা আমার কাছে দারুণ লাগে। আমি অবশ্যই নিজের যে দেশে আপনি হুম, জন্মেছেন, বড় হয়েছেন, তার প্রতি একটা অন্ধ টান কাজ করবেই, একটা একদম। মায়া করবেই। হুম, কিন্তু ওই মায়ার বাইরে যেয়েও আমি বলতে পারি, পৃথিবী দেখার অভিজ্ঞতা থেকে, যে বাংলাদেশ অসম্ভব বৈচিত্র্যময় একটা দেশ, এবং এই বৈচিত্র্যটা আমাদের সম্পদ। হুম, বোথ নিসর্গ এবং মানুষ। হুম, হুম। এবং এই বৈচিত্র্য কিংবা এত সুন্দর একটি দেশ এটিকে টিকিয়ে রাখা কিংবা আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করা এটার কিন্তু অনেক বড় দায়বদ্ধতা আমাদের। অবশ্যই। আর সেই জায়গাটা থেকে আপনারা বেশ কিছু কাজ করছেন। আপনারা লেখালেখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনাদের চলছে। আমি যদি বার্ড সোসাইটির কথা বলে থাকি, জি। আপনাদের অ্যাক্টিভিটিস কিংবা ব্যক্তি পর্যায়ে থেকেও আপনি নানান ধরনের উদ্যোগের সাথে জড়িত আছেন। সেই কাজগুলি যদি আমাদেরকে একটু বলতেন। তবে আপনাকে আগেই বলে নিই, যে যেহেতু আমাদের খুব ছোট একটা দেশে অনেক বেশি মানুষ, হুম, আমরা যে কাজই এখন পর্যন্ত করেছি, কোনোটাই কিন্তু খুব যথেষ্ট না। হুম, আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে। আমাদের অনেক বেশি কাজ করতে হবে, কারণ আমাদের যে সামান্য একটু বন, সুন্দরবন যদি বাদ দিই, হুম, আমাদের যে বনটুকু টিকে আছে, যে ঘাস বন টিকে আছে, প্রায় নাই বললেই চলে, যে নদী, যে বাওড়গুলো টিকে আছে, এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। হুম, এই যে সাতছড়ি বা লাউয়াছড়া, সিলেটের যে দুটো বন, এই বন দুটো এতই ছোট যে আমাদের পার্শ্ববর্তী দেশের বাফারিং জোনের চেয়ে বড়। হুম, কিন্তু এই বন দুটো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটা শাল গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিটা, এমনকি ধরেন বন্যা, শতবর্ষী
একটা বট গাছ, একটা পাকুড়, একটা অশ্বত্থ, এটাও আমাদের টিকিয়ে রাখতে হবে, কারণ বাকিগুলো আমরা ধ্বংস করে ফেলেছি। কাজেই আমি প্রথমেই বলে নিই যে আমাদের কিন্তু খুব আত্মতৃপ্তির অবকাশ নেই যে আমরা অনেক কাজ করি। আমরা যত কাজই করি ইট ইজ নেভার এনাফ, কিন্তু আমাদের করে যেতে হবে। এবং আমাদের বাংলাদেশ বার্ড ক্লাব থেকে গত কয়েক যুগ ধরে আমাদের যেটা করা হচ্ছে, আমরা উপকূলে এবং হাওড়ে আমরা নিয়মিত পাখি শুমারি করি, পাখি গুনি আমরা। এখন আপনি বলতে পারেন পাখি কেন গুনি? পাখি, আপনাকে আমি খুব সহজে বলি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে, যে পাখি হচ্ছে একটা পরিবেশের, একটা নদীর, একটা শহরের, অথবা একটা জলার, অথবা একটা বনের লিটমাস পেপার, যে ওর হেলথ কেমন আছে। এই যে আপনি আমাকে পদ্মা নদীতে নিয়ে গেলেন, এই নদীটা কি স্বাস্থ্যবান? যেমন আমার তো ব্লাড টেস্ট করে আমি অনেক কিছু জানতে পারছি, তো পরিবেশ কি করে জানবো? যেমন ঢাকা শহর, আমি অন্য কোথাও যাচ্ছি না, এই আপনার স্টুডিওর বাইরে বাইরে যে ঢাকা নিয়ে বলি। ঢাকা শহরে কোন পাখিটা আমরা সবচেয়ে বেশি দেখি? ঢাকা শহরে আমরা কাক দেখি। সাধারণত কাক দেখি। কেন কাক দেখি? এখানে বর্জ্য ব্যবস্থাপনা, কারণ এখানে বর্জ্য অনেক এবং খোলা বর্জ্য থাকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঢাকা একটু ময়লা টয়লা বেশি আছে। তারপরে যে পাখিটা আমরা দেখি, আমরা যদি আপনি যদি বইমেলার সময় বা যে কোনো সময় বা আমিনবাজারের ওদিকে, গাবতলীর ওখানে যদি আকাশের দিকে তাকান, দেখবেন প্রচুর ভুবন চিল উঠছে। ভুবন চিলের লেজটা অনেকটা মাছের মতো, এটা চিল, কিন্তু এত লক্ষ ভুবন চিল আমাদের এখানে, কারণ ভুবন চিল একটা ময়লা খেকো পাখি, সে বর্জ্য থেকে তার খাবার খুঁটে নিতে পারে। এই জন্য ঢাকা শহরে আপনি যে কোনো টেলিফোন টাওয়ারে অনেক সময় দেখবেন শত শত চিল এসে সন্ধ্যাবেলা বসছে, এবং আমরা প্রায় কল পাই যে অনেক ঈগল আসছে, আসলে সবগুলোই ভুবন চিল। ভুবন চিল কেন? কারণ এই শহরে অনেক ময়লা আছে। 3 নম্বর যে পাখিটা আমাদের এখানে আসলেই বেশি হচ্ছে, বাড়ছে, যেটা আপনি বিশ্বাস করবেন না, কারণ ওটাকে আমরা সহজে দেখতে পারি না, সেটা হচ্ছে পেঁচা, লক্ষ্মী পেঁচা। লক্ষ্মী পেঁচা ঢাকার প্রচুর আছে। আপনি যদি পেঁচার ডাক শোনেন তাহলে বুঝবেন, আরে আপনি ঢাকার যে এলাকাতেই থাকেন রাতে লক্ষ্মী পেঁচার ডাক শুনছেন। এবং ওর তো বেশি জায়গা লাগে না, ইদানিং সবাই যেহেতু এয়ার কন্ডিশনার লাগায়, তার বাইরের দিকে ছোট্ট একটা ফোকরে সে ডিম পেড়ে বাচ্চা তোলে। লক্ষ্মী পেঁচা কেন বাড়ছে? কারণ লক্ষ্মী পেঁচা প্রচুর ইঁদুর খায়। তাহলে এত ইঁদুর কেন? কারণ এখানে প্রচুর ময়লা এবং খোলা ময়লা আছে। তো এই 3টে ইকুয়েশন থেকে দেখেন, আমি কিন্তু 2 মিনিটে আপনাকে কনভিন্স করতে পারছি যে ঢাকা শহরে প্রচুর ময়লা আছে এবং বর্জ্য ব্যবস্থাপনা আরো ভালো করতে হবে। ঠিক এরকম আপনি যদি আমাকে টাঙ্গুয়ার হাওড়ে নিয়ে যান, সুন্দরবনে নিয়ে যান, রাজশাহীতে নিয়ে যান, আমি যখন একটা নদীতে দেখব এখানে প্রচুর বক আছে, আমি যখন এখানে দেখব যেখানে প্রচুর হাঁস আছে, তাহলে ওই হাঁস দেখলে আমি হাওড়ে বলতে পারবো, আচ্ছা এখানে কয়েক জাতের হাঁস আছে, তার মানে ওদের খাবার আছে পানিতে, তার মানে হেলথটা ভালো। এটা কিন্তু একটা ব্যাঙ দেখে, একটা সরীসৃপ দেখে বলাটা এত সহজ হবে না। আপনার কথা প্রসঙ্গে টাঙ্গুয়ার হাওরের কথাটি উঠে আসলো। আমরা যদি টাঙ্গুয়ার হাওরের কথা চিন্তা করি, সেটা কিন্তু পাখিদের একটা অনেক বড় অভয়াশ্রম। কিন্তু সম্প্রতি সময় আমরা দেখছি সেখানে অধিক পরিমাণে পর্যটক যাবার কারণে সেই জায়গার ম্যানেজমেন্ট বলি কিংবা সেই জায়গার পরিবেশের কথা যদি বলি, খানিকটা একটু অন্যরকম হয়ে উঠছে। কারণ ওখানে অনেকে গান বাজনা করছেন, কিংবা ওখানে অনেক মানুষ যাতায়াতের কারণে পাখিদের কিংবা পরিবেশের অন্যান্য যেই অনুষঙ্গগুলি রয়েছে সেগুলোর জন্য কোনো কি সমস্যা সৃষ্টি হচ্ছে এখানে কিনা? একটা থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা উত্থাপন করলেন। আমরা যেটা নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি, সেটা হচ্ছে বিষ-টোপ দিয়ে পাখি মারা। বিষ-টোপ দিয়ে পাখি মারা হয় কারণ শহর থেকে মানুষ যে পাখি কিনতে চায়, এবং এখানে একটা মুশকিল হয়ে গেছে। আমার সিলেটের বন্ধুদেরকে আমি অনেকবার বলেছি, আবারও বলছি, এবং আমি কোনো মানে এটা একটা সত্যি তথ্য, তারা সবাই জানেন, এবং এটা আমাদের সবার জন্য খুবই লজ্জার বিষয় যে সেখানে অনেক জায়গায়, অনেক গ্রামে এটা অনেকটা পার্ট অফ কালচার মতন হয়েছে যে শীতে কারো বিয়ে হচ্ছে, বিয়েতে পাখির মাংস খাওয়াতেই হবে, তাছাড়া আমার মান-ইজ্জত থাকবে না, বা আমার বাড়িতে অতিথি আসছে আমি পাখির মাংস খাওয়াবো। এবং এর ফলে যে ঝুঁকিটা তারা নিচ্ছে, তারা বিষ দিয়ে পাখি মেরে সে পাখির মাংসও খাচ্ছে, এবং এর ফলে যে মানুষ অসুস্থ হবে না এবং মারা যাবে না, এটা কিন্তু আমরা জানি না। যে কোনো দিন হতে পারে। পৃথিবীর অনেক জায়গাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় মানুষ মারা গেছে। সাইবেরিয়া থেকে আমাদের দেশে পাখি উড়ে আসে, সেই হাঁসটাকে আপনি মেরে জবাই করে খেলেন, আপনি যে মারা যাবেন না আমি তো জানি না। তো আপনার মাধ্যমে আমি আমার বন্ধুদেরকে বলবো, বিশেষ করে যারা সিলেটের একদম প্রান্তিক অঞ্চলে থাকেন, সুনামগঞ্জে, হবিগঞ্জে, মৌলভীবাজারে, যে এবং সিলেট শহরেও কয়েক জায়গায় পাখির মাংস বিক্রি হয়। এটা বিক্রি হয় কিন্তু আমার আপনার মতো লোকেরা শহর থেকে যে কেনে বলেই, এবং যে কোনো দিন এটা খেয়ে আপনি মারাও যেতে পারেন। তো আপনারা দয়া করে যদি একটু সচেতন হন,
তাহলে তাহলে পাখিগুলো সেটা টিকে যায়। পাখিগুলোও টিকে যায়, মানুষগুলোও নিরাপদে এবং পাখি টিকে বাঁচতে থাকলে পারে। যেটা হচ্ছে, যেমন হুম, টাঙ্গুয়ার হাওরে সবচেয়ে বেশি মাছ যে বিলটাতে হয়, হুম, ওই বিলটাতে আগে লেচ্চুমারা বিল বলি আমরা, ওটাতে পাখির সংখ্যা সবচেয়ে বেশি। আমরা মাঝে মাঝে 1,00,000 পাখিও পেতাম, এখন কমেছে, হুম, হুম, কিন্তু 1,00,000 পাখি পেতাম। তো 1,00,000 পাখি যেখানে আছে, ও অনেক পাখি অনেক হাগু করে, পটি হুম, করে, হুম। সেখান থেকে যে সার হয় সেখানে প্রচুর জলজ গাছ হয়, যেটা আবার হাঁসের খাদ্য। আচ্ছা, সো দ্যাট ইজ এ সার্কেল, তাই না? প্রকৃতি তো ইকোসিস্টেমটা একটা চলছে। সার্কেল। হুম, হুম, এখন আপনি দেখেন, আপনি ওখানে পাখি রাখতে দিয়েছেন বলে আপনি প্রচুর মাছ মারছেন এবং হুম, বিক্রি করছেন। আমার টাঙ্গুয়ার হাওরে যেহেতু প্রান্তিক অনেক বন্ধু আছে হুম, যারা জেলে ভাই, তারা বলে স্যার অন্য ইয়েতে তো মাছ নাই। আমি হুম, বললাম মাছ না, আপনারা তো পাখি রাখতে দেননি ওখানে। হুম, পাখি যদি না রাখেন তাহলে ওখানে আর আমরা একবার হিসেব করে দেখেছিলাম যে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে আপনার দিনে প্রায় 2,000 টন ইউরিয়া সার দিতে হবে ওই পরিমাণ গাছের জন্য। হুম, হুম। 2,000 টন সার আমরা কিভাবে অ্যাফোর্ড করব? তা আমাদের একমাত্র অপশন এই লক্ষ্য পরিযায়ী হাঁস যে আসে, হুম, হুম, ওরা যাতে নিরাপদে থাকে। এটার জন্য সাধারণ মানুষ সবার আগে লাগবে। হুম। সাধারণ মানুষের ভালোবাসা সবার আগে লাগবে। এবং এই যে আপনার মাধ্যমে যারা শুনছেন তারাও হয়তো এখন থেকে একটু সচেতন হবেন এবং আমি আশা করছি। আচ্ছা, আমরা এবারে একটু ভিন্ন প্রসঙ্গে আসি। ভ্রমণ পিপাসু মানুষ আপনি। ভ্রমণ করতে ভালোবাসেন। অবলোকন করেন প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য বিভিন্নভাবে এবং একই সাথে আপনি সেগুলো আপনার ক্যামেরাবন্দি করছেন, সেগুলো লিখছেন এবং আপনার কাছ থেকে আমরা অনেক সময় অনেক জায়গার গল্পও শুনে থাকি বিভিন্ন মাধ্যমে। সেই জায়গাটা থেকে আমরা যদি বলি যে বাংলাদেশের কিংবা বাংলাদেশের বাইরের কথাই যদি বলি, আপনি উত্তর মেরু ছুঁয়েছেন, সেখানকার আকাশ দেখেছেন, আপনি সোয়াচ অফ নো গ্রাউন্ডে গিয়েছেন, পর্বত আরোহণ করেছেন। সেই সকল ভ্রমণ অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদেরকে যদি একটি ভ্রমণের কোনো স্মৃতি বলতেন। না, পৃথিবীর সব জায়গায় তো খুবই ইউনিক। হুম, আমরা অ্যামাজন যেরকম অসাধারণ, আবার সাহারাও অসাধারণ। আমাদের গ্যাঙ্গেস ডেল্টাও অসাধারণ। আমার সারা পৃথিবীর পরেও আমার সবচেয়ে প্রিয় জায়গা, এটা অবশ্য ছোটবেলার মায়ার কারণ, সেটা হুম, হচ্ছে পদ্মার চর। এবং পদ্মার চর খুব চেঞ্জ হতে থাকে। আপনি আজকে পদ্মার যে চরে গেলেন শীতকালে, ঠিক 15 দিন পরে যেয়ে দেখবেন ওটা দুটো দ্বীপ হয়ে গেছে, ওর মধ্যে আবার ল্যাগুন তৈরি হয়েছে। হুম, তো তার আগে আপনি যেহেতু একটা জায়গা বললেন, আমরা গত বছর অ্যান্টার্কটিকাতে গিয়েছিলাম। এবং অ্যান্টার্কটিকা যাবার আগে কয়েকটা ছোট দ্বীপ, সাব অ্যান্টার্কটিক আইল্যান্ড বলে, এগুলো আটলান্টিক ওশানে যদিও। সেটা হচ্ছে সাউথ জর্জিয়া। হুম, সাউথ জর্জিয়া দ্বীপটা, একটা দ্বীপে 2.5 কোটি পেঙ্গুইন থাকে। হুম, হুম, মানুষ থাকে না, কোনো পার্মানেন্ট মানুষ থাকে না, কয়েকজন গবেষক থাকে। তো সাউথ জর্জিয়া দ্বীপে আমরা পৃথিবীর সবচেয়ে বেশি কিং পেঙ্গুইন যে জায়গাটাতে থাকে, সেন্ট অ্যান্ড্রুজ বে, ওখানে হুম, আমরা গিয়েছিলাম। এবং অ্যান্টার্কটিকা যে ট্যুরিজমটা চলে পৃথিবীতে, নেচার ট্যুরিজমের এটাই আইকন হওয়া উচিত। অসম্ভব রেস্ট্রিক্ট। আপনি যাওয়ার আগে জীবাণুনাশক তরল দিয়ে আপনার পায়ের জুতো পরিষ্কার করা হবে। অ্যান্টার্কটিকা আপনি কোথাও বসতে পারবেন না, শুতে পারবেন হুম, না, শুধু হেঁটে হেঁটে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রাণীদেরকে দেখে বিরক্ত না করে চলে আসবেন। হুম, এবং কিছু নিতে পারবেন না, এক টুকরো নুড়িও নয়। তো ওখানে আমাদের তারা নিয়ে গেলেন এবং বললেন এটা সবচেয়ে বড় কিং পেঙ্গুইনের কলোনি। কিং পেঙ্গুইন প্রায় 3 ফুটের মতো লম্বা হয়, হুম, পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট পেঙ্গুইন। এবং ওখানে এক ফ্রেমে একটা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আমরা নিচে বেলাভূমিতে দেখলাম 5 লক্ষ পেঙ্গুইন ছিল। 5 লক্ষ। এবং 5 লক্ষ পেঙ্গুইন, আমি যত সহজে বলছি, হুম, হুম, ব্যাপারটা এইরকম নয়। মানে তাদের যে চেঁচামেচি, চিৎকার, নাটক, খুনসুটি, হুম, হুম। বাচ্চা পালন, আমরা তো দূরবীন দিয়ে দেখছি। আমার জাস্ট ওই সময়টা মনে হলো যে না, আমরা পৃথিবীর বাহিরে হ্যাঁ, হ্যাঁ। অন্য কোথাও চলে এসেছি এবং এটা ওদেরই জগৎ। আমরা হুম, অনাহূত মানুষ, আমরা শুধু অবলোকন করতে পারি। এবং ওই পেঙ্গুইনরা শুধু না, ওদের মধ্যে বিশাল সব সিলায়ন আছে, হুম। এলিফ্যান্ট সিল, কিছু কিছু ছিল 4 থেকে 5 টন ওজন। মানে একটা সিল 4,000 থেকে 5,000 কেজি। ওহ মাই গড! আমরা আসলে আর বলার ভাষা ছিল না। শুধু ভাবছিলাম যে হ্যাঁ, এগুলো তো আমরা মাঝে মাঝে ডকুমেন্টারিতে দেখি। তো আমাদের চোখ দেখে, মানে আমার চোখের সামনে দেখে মনে হলো আমরাই ডকুমেন্টারিতে ঢুকে গেছি। আ এরকম ডকুমেন্টারির আ পার্ট হতে পারাটা সত্যি ভীষণ আনন্দের। সেই জায়গাটাই যদি এবার একটু জানতে চাই যে, আ যেরকমভাবে অ্যান্টার্কটিকাতে গিয়েছেন, পর্বতারোহণের মতো একটা কঠিন কাজ, এত চ্যালেঞ্জিং একটা বিষয়। সেই
পর্বতারোহণ যখন করেছেন তখনও তো নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে। অনেক মানুষকে সঙ্গে পেয়েছেন। তাদের বটে। সঙ্গে পাহাড়ে চলা এবং জয় করার যে আনন্দ, পাহাড় জয়ের আনন্দ, সেই আনন্দের জায়গাটা থেকে আমাদেরকে কোনো ঘটনা না, তবে বলবেন? আমার ফিলোসফিটা আলাদা। আমি কিন্তু পাহাড় কোনো সময় জয় করতে যাইনি। আচ্ছা। কোনোদিনই না। হ্যাঁ, হ্যাঁ। আমি পাহাড়ে যেতে চেয়েছি। আমাদের ওস্তাদ আমরা বলি, আমেরিকায় একজন নিসর্গপ্রেমী মানুষ ছিলেন। সারা জীবন হেঁটেছেন। উনার একটা চোখে দেখতেন না। ওই এক চোখ দিয়েই যা দেখেছেন, উনি হেঁটে পরবর্তী জীবনে বই লিখেছিলেন এবং সে বই খুব পপুলার হয়েছিল। উনি আমেরিকায় কিছু ন্যাশনাল পার্ক তৈরি করতে হুম, হুম, পেরেছিলেন। উনার নাম জন মিউর। হুম। তো জন মিউরের একটা কথা আপনি সবখানে দেখবেন যে, "দ্য মাউন্টেন ইজ কলিং অ্যান্ড হুম, আই হুম। মাস্ট গো।" তো ওনার এরকম আরেকটা কথা আছে, "গোয়িং মাউন্টেন ইজ গোয়িং হোম।" হুম, হুম, তো ১ম বার যখন হিমালয়ে গেছি, বরফের মধ্যে তাঁবু করে থাকতে হচ্ছে, অক্সিজেন লেভেল কমে হুম, গেছে। তখন আমি ভাবছি যে আচ্ছা কোন সময় আমরা নিচে নেমে যাবো? একটু গরম খাবার পাওয়া যাবে। এই ঠান্ডা আর ভালো লাগছে না। তখন মিউরের এই কথাগুলো আমাদের খুব স্ট্রাইক করতো। হুম, তাহলে এই লোক কেন লিখলো গোয়িং মাউন্টেন ইজ গোয়িং হোম? হুম, হুম, আমি পর্বতের থেকে কি পাচ্ছি? এই যে আমি এত বই পড়তে ভালোবাসি। হুম। জন মিউর আবার বলছেন যে, "পর্বতে একটা দিনের মতো দিন কাটানো ঠেলাগাড়ি ভর্তি বই পড়ার চেয়ে উত্তম।" তার মানে দিনের মতো দিনটা কি? কি? তো ওই যে মাউন্টেনকে উপলব্ধি করা এবং সেটাকে own করা হুম, হুম। যে সেই আমি উপলব্ধিটা কি এসেছিল পরে যে কেন আস্তে, তিনি আস্তে এখনো লিখেছেন? আরো আসবে, আরো আসবে। কিন্তু এই পাহাড়ে গেলেই হুম, যে একটা ভালো লাগা কাজ করে, আমরা কয়েকজন বন্ধু মিলে যারা হিমালয় প্রেমী, আমাদের একটা নাম দিয়েছি যে ঢাকায় বেশি দিন থাকলে আমাদের মেজাজ খিটখিটে হয়। এটাকে বলে লো অল্টিটিউড সিকনেস। তো আপনার এখন হাইয়ে যেতে হবে। তাই পাহাড়ে, হ্যাঁ, আমি পাহাড়ে চড়তে চাই। হুম, পৃথিবীর কয়েকটা সর্বোচ্চ শৃঙ্গে চড়েছি। এই যে আমরা কদিন আগে কিলিমানজারো হুম, গিয়েছিলাম, আবার যাচ্ছি এবং আরো উঁচু পাহাড়ে আমি চড়বো হয়তো। হুম, হুম, কিন্তু সেটা জয় করার ঠিক মানসিকতা নয়। বরং সেটা সাক্ষী হওয়া। হুম, হুম, যে একটা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে যখন আমি পৃথিবীটাকে আরো দেখছি এবং আরো কি দেখছি? আরো দেখছি আরো অসংখ্য পাহাড়। হুম, আমাদের জীবনের মতো। মনে হয় এটাই একমাত্র বাধা। উঠে দেখি না আরো অনেক কিছু আছে। হুম, and it's a part of our life. আর যেহেতু আমি পাখি ভালোবাসি, যেহেতু আমি গাছ, ফুল ভালোবাসি, হুম, তাই হিমালয়ের চেয়ে ভালো জায়গা তো পৃথিবীতে কোথাও নেই। মানে হুম, এত উপরে ১২,০০০ ১৩,০০০ ফিট উপরে সবুজের এমন বন্যা এবং এত ধরনের ফুল হুম, হুম। আর এত রং-বেরঙের পাখি পৃথিবীতে তো আপনার কোথাও তখন পাবেন কি না। বসে ছবি তুলতে ইচ্ছে হয়েছিল ক্যামেরায়? সেই সৌন্দর্যের নাকি লিখতে ইচ্ছে হয়েছিল? আগে সবচেয়ে বেশি সবসময় চেষ্টা করি ওই মুহূর্তটাকে উদযাপন করতে, আচ্ছা। উপভোগ করতে যে হুম, একটু হুম। দেখি। দেখো ছবি নিজের জন্য এবং অন্যদের জন্য হুম, এবং হুম, লেখাও তো তাই। হুম, যে হুম, না একটু লিখে না, এই জিনিসটা যদি একটু শব্দ দিয়ে আঁকতে হুম, পারতাম। এই যে একটা আপনার কথা মনে পড়ল। একবার আমরা একটা পর্বত অভিযান শেষে যখন নামছি, সামনে তেপান্তরের মাঠের মতো একটা ঢালু মাঠ এবং চারপাশে প্রচণ্ড কুয়াশা। বেশ উপরে আমরা ১৩-১৪,০০০ ফিট উপরে। হঠাৎ করে ঝড়ো বাতাসে আ মেঘ একটা জায়গায় একটু ছিঁড়ে যাওয়ার মতো একটু হুম, সরে গেল। ওইখানে থেকে একটা সুউচ্চ পর্বত, ওখানে আবার আলো আছে, মানে মেঘ হুম, নেই। ঝকঝক করতেছে এবং ৩ থেকে ৪ সেকেন্ডের মধ্যে আবার ওটা মিলিয়ে গেল। মনে হলো চোখের বিভ্রম দেখলাম। কিন্তু আসলে না। এই যে দেখলাম আমার তখন খুব মনে পড়ল না এটা নিয়ে তো লিখতে হবে। হুম। তো এই সবকিছুই ইচ্ছা করে আরকি। ইচ্ছে অনেক কিছু করবে এবং আপনি এভাবে এক্সপ্লোর করতে থাকুন সেটি আমরা চাই। এবারে কিছু সিগনেচার কোয়েশ্চেন করতে চাই আপনাকে। প্লিজ। আপনার কাছে যদি শুরুতে জানতে চাই এবারে যে আপনার কাছে প্রকৃতি কি? প্রকৃতি সবকিছু। আমরা প্রকৃতির একটা অংশ। হুম, হুম। আর ঠিক জীবন? আ জীবন যদি বলেন, মানে মানুষের জীবন যদি বলেন, হুম, আমি মনে করি জীবন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় উপহার। ইটস এ হুম, হুম, গিফট। হুম, হুম, যেটা আমরা অনেকেই বলে ফেলি যে আমার অধিকার আমার। লাইফ ইজ নট আমাদের অধিকার। এটা হুম, খুবই একটা মেয়ার কোইন্সিডেন্ট যে এই যে আপনি আর আমি কথা বলছি, আমরা এখানে আছি এবং আমরা এটা উপলব্ধি করছি হুম, যে আমাদের কনসাসনেস আমাদের জানাচ্ছে এই তোমরা বেঁচে আছো এবং এটা করলে এটা হচ্ছে। এবং আমাদের আ কিছু মানুষের ওই মুগ্ধ বোধটা তৈরি হয়েছে হুম, জীবনের প্রতি। যখন আমরা একটা ফুলের ডগায় যদি একটা শিশির পড়ে, একটা পাখি এসে ডাকে, যে ভালো লাগাটা কাজ করে। তাই আমি মনে করি জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের আসলে উদযাপনের ব্যাপার এবং আমাদের জীবনকে পুরোটা সময়ই কৃতজ্ঞ এবং ধন্যবাদ দেওয়ার ব্যাপার। একেবারেই তাই। আ এবারে যদি আপনাকে জিজ্ঞেস করি যে পাখি তো অনেক দেখেছেন, অনেক পাখি অনেক দেখিনি, এক্সপ্লোর পৃথিবীতে করেছেন। ১২,০০০ প্রজাতির পাখি আছে। আচ্ছা কত হাজার আপনি না, দেখেছেন? আমি আবার এই ধরনের লিস্ট মেইনটেইন করি না। তো আমাদের বাংলাদেশে এ পর্যন্ত
হিস্টোরিক্যাল রেকর্ড হুম, ৭০০-র উপরে পাখি আছে, হুম, অধিকাংশই আমাদের দেখা আছে। কিন্তু আমরা আরো দেখতে চাই, কিন্তু পাখি দেখার চেয়েও আমরা সত্যিই যেটা চাই হুম, যে নিত্য নতুন বা খুবই বিরল পাখি দেখার চেয়ে আমরা চাই পাখিরা যাতে ভালো থাকে, হুম, যে আমার দেখার চেয়েও জরুরি ওই পাখিটা যেন টিকে থাকে এবং বংশ বিস্তার করে। হুম। আপনি যদি কোনো পাখি হয়ে জন্ম নিতেন, কোন পাখি হতে চাইতেন? একেক সময় একেকটা মনে করে। যেমন আপনার যখন জিজ্ঞাসা করলেন, আমরা কিছুদিন আগে যেহেতু খুব অ্যালবাট্রস দেখে হুম, এসেছি এবং অ্যালবাট্রস পৃথিবীর ২ গোলার্ধে উড়ে, উড়ে যায়। এমনকি হুম, মাঝে, মাঝে তার ১ বছর ডানা মেলে সে নামেও না, জল থেকে খাবার নেয়, হুম। বাতাসের মধ্যেই ঘুমায়। তো তখন মনে হয়েছিল অ্যালবাট্রস হলে অনেক জায়গা দেখা যেত। কিন্তু আচ্ছা। কিন্তু আমি জানি না অ্যালবাট্রস কি আসলে জায়গা দেখতে চায়? আচ্ছা। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, কি বলবেন আজকের এই পডকাস্ট থেকে? না, আমি নিজের উদ্দেশ্যেই বলব হুম, যে আমরা যদি প্রকৃতিটাকে একটু বোঝার চেষ্টা করি, একটু, তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয়। হুম, আমার অনেক বন্ধুই যেমন বলেন যে এই যে ঢাকার ট্রাফিক জ্যামের মধ্যে এত হই হট্টগোল, অফিসের ১০টা জীবন এটা করতেছি। তো তাদের কয়েকজনকে যখন ছোট্ট একটু পাখি চেনা শিখেছি, খুব ছোট, আপনার ছেলে চড়ুই আর মেয়ে চড়ুই এটাই চেনে, এটা হুম, কমন হুম, পাখি। তো আমি দেখলাম তাদের দিনটা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আমাকে হুম, ফোন দিচ্ছে যে, "আজকে না একটা ছেলে চড়ুই দেখলাম। হুম, ওটা দেখলাম ২ টো মেয়ের সাথে ওখানে খুনসুটি করছিল।" অথবা আপনি একটা গাছের পাতা চিনলেন। তো এটাও তো নিসর্গেরই অংশ। হুম, আ এখন যেমন প্রচুর অনেক ধরনের ফুল ফুটছে। হুম, এখন বাদল লাঠিতে ভরা, এখন জারুল ফুটেছে, কৃষ্ণচূড়া আছে। আপনি একটু প্রকৃতি নিয়ে সামান্য যদি জানেন না, প্রকৃতি আপনাকে অনেক গুণ বেশি ফেরত দিবে। হুম। প্রকৃতির লাভ নেই, কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হবে। একেবারেই তাই। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার কথার মাধ্যমে, লেখার মাধ্যমে আমরা প্রকৃতি নিয়ে আরো বেশি কিছু জানতে চাই এবং এই চলমানভাবে যেন এই জানার বিষয়টি থাকে সেটি আমরা প্রত্যাশা করছি এবং প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রতি ৩ মাস পর, পর প্রকৃতি বার্তা বের জি, করে। যেখানে বাংলাদেশের প্রকৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে লেখা থাকে। এই প্রকৃতি বার্তা আপনার জন্য আমাদের পডকাস্ট অনেক থেকে ধন্যবাদ। উপহার। অনেক ধন্যবাদ। আর আশা করছি আপনাকে আবার আমরা পাবো। আবার অনেক আড্ডা হবে আপনাদের সঙ্গে। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলব আজকে তো আমাদের অনেক ধরনের আড্ডা হলো, অনেক ধরনের কথা হলো। আজকের আড্ডা থেকে যদি আমরা কোনো প্রশ্ন দর্শকদেরকে করতে চাই, কোন প্রশ্নটা আপনি রাখবেন? আমি প্রশ্নটা করব যে আমাদের পার্বত্য চট্টগ্রাম, মানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, এই রেঞ্জে যে পাহাড়টা আছে, সে পাহাড়টা কত প্রাচীন? এই পাহাড়টার বয়স কি বাংলাদেশের সমতল ভূমির চেয়ে বেশি, হিমালয়ের চেয়ে বেশি, নাকি তরুণতর? প্রিয় দর্শক, আপনারা প্রশ্নটি পেয়ে গিয়েছেন। এখন উত্তর খোঁজা শুরু করুন এবং যিনি উত্তর দিতে পারবেন সঠিকভাবে, তিনি পেয়ে যাবেন আমাদের প্রকৃতি জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি দারুণ উপহার। উপহার কি সেটিও আপনারা জেনে যাবেন খুব শীঘ্রই। আপনারা সকলে ভালো থাকুন। আপনিও অনেক বেশি ভালো থাকুন। আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।